হুম। শেয়ার বাজারে ট্রেড করার সময় কেউ যদি মানে ১০০ জনের মধ্যে প্রায় ৭৮ বার জেতার কোনো পরীক্ষিত ফর্মুলা পেয়ে যায়, তবে ব্যাপারটা কেমন হতো? হুম, শুনতে তো জাদুর মতোই মনে হয়। একদম। কিন্তু ১৯৮০-র দশকে তৈরি বলিঞ্জার ব্যান্ডস নিয়ে কাজ করা অনেক ট্রেডার ঠিক এমনটাই দাবি করেন। মানে ট্রেড স্পাইডার বা ট্রেড সাইটের মতো স্বনামধন্য প্ল্যাটফর্মগুলোর ডেটা ঘাঁটলে দেখা যায় নির্দিষ্ট কিছু শর্তে এর সাকসেস রেট বা উইন রেট হচ্ছে প্রায় ৭৭.৮%। যা ট্রেডিং দুনিয়ায় রীতিমতো বিস্ময়কর একটা ব্যাপার। রাইট। কিন্তু তা সত্ত্বেও প্রতিদিন হাজার হাজার মানুষ এই একই টুল ব্যবহার করে তাদের সর্বস্ব হারাচ্ছে। কেন এমন হচ্ছে আসলে? সফলতার এত বড় পরিসংখ্যান থাকার পরও মানুষ কেন ভুলের ফাঁদে পা দিচ্ছে? আজকের এই গভীর বিশ্লেষণে আমাদের মূল লক্ষ্য হল ঠিক এই রহস্যটাই উন্মোচন করা। হ্যাঁ, এটা জানা খুব জরুরি। মানে ট্রেডিং ইন্ডিকেটরগুলো আসলে কিভাবে কাজ করে এবং বিশেষ করে এই ভলাটিলিটি ব্যান্ড ব্যবহারের সময় ট্রেডাররা সচরাচর যে মারাত্মক ভুলগুলো করে থাকেন তা নিখুঁতভাবে ডিকোড করা। যিনি শুনছেন আজকের আলোচনাটি তাকে ট্রেডিংয়ের মনস্তাত্ত্বিক এবং টেকনিক্যাল ফাঁদগুলো এড়িয়ে আর্থিকভাবে আরও সচেতন হতে সাহায্য করবে। আমাদের আজকের ডেটাগুলো নেওয়া হয়েছে মূলত ফিডেলিটি, হাউ টু ট্রেড, ইকুইটি, উইকিপিডিয়া এবং মাহার সাহামের মতো দারুণ কিছু সোর্স থেকে। আচ্ছা, চলুন বিষয়টা একটু বিস্তারিত ভেঙে দেখা যাক। হ্যাঁ, অবশ্যই। ডাউ জোন্সের প্রায় ১০০ বছরের ঐতিহাসিক ডেটা ব্যাকটেস্ট করে যে ফলাফল পাওয়া যায় তা দেখলে অনেক প্রচলিত ধারণাই আসলে বদলে যায়। তাই নাকি? হুম ফিডেলিটি এবং হাউ টু ট্রেডের মতো প্রতিষ্ঠানগুলোর ডেটা বিশ্লেষণ থেকে এটা খুব স্পষ্টভাবে প্রমাণিত যে ইন্ডিকেটর কোনো ভবিষ্যৎ দেখার ক্রিস্টাল বল নয়। রাইট। এটি ট্রেডিংয়ের একটি গাণিতিক টুল মাত্র, যা অতীত এবং বর্তমানের ডেটাকে ক্যালকুলেট করে। কিন্তু ট্রেডারদের সবচেয়ে বড় সমস্যাটা তৈরি হয় এই টুলগুলোর ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্রে গিয়ে। ঠিক। অনেকেই ভাবেন ইন্ডিকেটর বোধহয় আগে থেকেই বলে দেবে যে কাল সকালে অমুক শেয়ারের দাম বাড়বে নাকি কমবে। কিন্তু বাস্তবে এটি অনেকটা পাহাড় চড়ার সময় ব্যবহৃত একটি কম্পাসের মতো। একদম দারুণ একটা উদাহরণ। মানে একটি কম্পাস কখনো বলে দিতে পারে না যে সামনে বৃষ্টি হবে কিনা বা রাস্তায় কোনো খাদ আছে কিনা। এটি শুধু বর্তমানের ভৌগোলিক দিকটা নির্দেশ করে। ট্রেডিংয়ের ক্ষেত্রেও মূল ইন্ডিকেটরগুলোকে আমরা মূলত ৩টি প্রধান ক্যাটেগরিতে ভাগ করতে পারি। ট্রেন্ড, মোমেন্টাম আর ভলাটিলিটি। রাইট। প্রথমটি হলো ট্রেন্ড ইন্ডিকেটর, যা মার্কেট কোন দিকে যাচ্ছে তা বোঝায়। দ্বিতীয়টি হলো মোমেন্টাম, যা বোঝায় এই যাওয়ার গতি বা শক্তি কতটা। আর তৃতীয়টি হলো ভলাটিলিটি, অর্থাৎ মার্কেট এই মুহূর্তে শান্ত নাকি চরম অস্থির। হুম এই বিষয়টাকে আমি যদি গাড়ি চালানোর সাথে তুলনা করি, তাহলে ট্রেন্ড ইন্ডিকেটর হলো গাড়ির জিপিএস, যা গন্তব্যের দিক দেখাচ্ছে। মোমেন্টাম হলো গাড়ির স্পিডোমিটার, যা বলে দিচ্ছে গাড়ি কত জোরে ছুটছে। আর ভলাটিলিটি ইন্ডিকেটর হলো রাস্তার অবস্থা। একদম। রাস্তাটা কি মসৃণ হাইওয়ে নাকি খানাখন্দে ভরা এবড়োখেবড়ো কোনো মেঠো পথ? এখন আমার প্রশ্ন হল, ট্রেডিং প্ল্যাটফর্মগুলোতে তো ১০০-এর বেশি ইন্ডিকেটর সাজানো থাকে। তাহলে নতুন যারা ট্রেডিংয়ে আসেন তারা এত বিভ্রান্ত হন কেন? এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো ইন্ডিকেটর রিডান্ডেন্সি, বা একই ধরনের একাধিক ইন্ডিকেটরের ব্যবহার। নতুন ট্রেডারদের একটা মনস্তাত্ত্বিক ব্লাইন্ড স্পট থাকে। তারা ভাবেন যত বেশি ইন্ডিকেটর তত ভালো সিগন্যাল। একদম তাই। তারা ভাবেন যত বেশি ইন্ডিকেটর চার্টে বসানো যাবে, ট্রেডিংয়ের সিগন্যাল বোধহয় তত বেশি নির্ভুল হবে। ধরা যাক একজন ট্রেডার তার চার্টে আরএসআই, এমএসিডি এবং স্টোক্যাস্টিক অসিলেটর এই ৩টি ইন্ডিকেটরই একসাথে বসিয়ে রাখলেন। কিন্তু এই তিনটেই তো মোমেন্টাম ইন্ডিকেটর। এরা তো একই গাণিতিক ভিত্তির ওপর দাঁড়িয়ে মার্কেটের গতি মাপে। এটাই মূল সমস্যা। ৩টে ইন্ডিকেটরই মোমেন্টাম বা গতি নির্দেশ করছে। এর মানে হলো ওই ট্রেডার আসলে একই তথ্য ৩টি ভিন্ন জায়গা থেকে দেখছেন। ওহ, আচ্ছা। গাণিতিক পার্থক্যের কারণে পরস্পর বিরোধী সিগন্যাল দেয়। একটি হয়তো বলছে বাই, অন্যটি বলছে সেল। তখন তো ট্রেডার পুরো কনফিউজড হয়ে যাবেন। হ্যাঁ, এর ফলে ট্রেডারের মনে প্যারালাইসিস বাই অ্যানালিসিস বা চরম সিদ্ধান্তহীনতা তৈরি হয়। চার্টটিকে তখন দেখতে অনেকটা রামধনুর মতো হিজিবিজি মনে হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না।
আবার কখনো কখনো ৩টি ইন্ডিকেটরই যখন একসাথে সিগন্যাল দেয়, ট্রেডার মিথ্যে আত্মবিশ্বাসে ভুগে ভুল ট্রেড নিয়ে বসেন। মানে একই রাস্তার অবস্থা জানার জন্য ৩ জনকে ফোন করে জিজ্ঞাসা করার মতো ব্যাপার আর কি। একদম তাই। এবার চলুন আমাদের আলোচনার মূল ফোকাস অর্থাৎ ভলাটিলিটি ইন্ডিকেটরের দিকে নজর দেয়া যাক, বিশেষ করে বলিঙ্গার ব্যান্ডস নিয়ে। ১৯৮০-র দশকে জন বলিঞ্জার এটি তৈরি করেছিলেন। এর গঠনটা কিন্তু অত্যন্ত কৌতূহল উদ্দীপক। এর স্ট্রাকচারটা বেশ ইউনিক। মাঝখানে থাকে ২০ দিনের একটি সিম্পল মুভিং অ্যাভারেজ বা SMA, আর এর ওপরে এবং নিচে থাকে দুটি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লাইন। এই লাইনগুলো মার্কেটের অস্থিরতার ওপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে ওঠানামা করে। গাণিতিকভাবে এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ব্যবহারের পেছনের কারণটা বোঝা খুব জরুরি আসলে। স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানের নিয়ম অনুযায়ী দুটো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভেতরে যে কোনো ডেটা সেটের প্রায় ৯৫.৪% প্রাইস অ্যাকশন অবস্থান করে। আচ্ছা, মানে মার্কেটের স্বাভাবিক ওঠানামা এই ব্যান্ডের ভেতরেই থাকার কথা। রাইট। বলিঞ্জার ব্যান্ডের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল দ্য বলিঞ্জার স্কুইজ। যখন মার্কেটে ভলিটিলিটি বা অস্থিরতা একদম কমে যায়, তখন এই ওপরের এবং নিচের ব্যান্ড দুটি একে অপরের খুব কাছাকাছি চলে আসে বা সংকুচিত হয়ে যায়। ও, এটাকে তো একটি চেপে ধরার স্প্রিংয়ের সাথে তুলনা করা যায়। স্প্রিং যখন সংকুচিত অবস্থায় থাকে তখন তার ভেতরে প্রচণ্ড শক্তি জমা হয়। একদম। বলিন্ডার স্কুইজও ঠিক তাই নির্দেশ করে। এর মানে হলো মার্কেট এখন খুব শান্ত, কিন্তু এই শান্ত ভাব বেশিক্ষণ স্থায়ী হবে না। যখনই এই সংকোচন ভাঙে তখন প্রাইস খুব দ্রুত যে কোনো একদিকে মুভ করে। গাণিতিক দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা ঠিক তেমনই। মার্কেট যখন কনসলিডেশন ফেজ বা রেঞ্জ বাউন্ড অবস্থায় থাকে, তখন প্রাইস খুব একটা ওঠানামা করে না। ফলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কমে যায় আর ব্যান্ডগুলোও সংকুচিত হয়। হুম। আর আর্থিক বাজারের একটা অলিখিত নিয়মই হল লো ভলাটিলিটির পরেই হাই ভলাটিলিটি আসে। স্কুইজ মূলত সেই আসন্ন ঝড়েরই পূর্বাভাস দেয়। আচ্ছা, আমার এখানে একটি বড় ধরনের খটকা লাগছে। কী রকম? যদি এই স্কুইজ দেখলেই এত পরিষ্কার বোঝা যায় যে সামনে বড় কোনো মুভমেন্ট আসতে চলেছে, আর এর উইন রেটও যদি এত বেশি হয়, তাহলে তো সবাই শুধু বলিঞ্জার স্কুইজ খুঁজেই রাতারাতি বড়লোক হয়ে যেত। লজিক্যাল প্রশ্ন। বাস্তবে তো বেশিরভাগ ট্রেডারই লস করে। তাহলে আসলে সমস্যাটা কোথায় লুকিয়ে আছে? ট্রেডাররা ঠিক কোন জায়গায় গিয়ে মূল ভুলটা করছে? লিগিং ইন্ডিকেটরের সবচেয়ে বড় সীমাবদ্ধতাটা ঠিক এই জায়গাতেই। আমরা জানি যে মুভিং অ্যাভারেজ এবং বলিংয়ের ব্র্যান্ড দুটোই ল্যাগিং টুল। এরা অতীতের প্রাইস হিস্ট্রি নিয়ে কাজ করে। হ্যাঁ, এটা তো ট্রেডিংয়ের বেসিক। ল্যাগিং ইন্ডিকেটরের সমস্যাই হলো এরা প্রাইস অ্যাকশনের পর সিগন্যাল দেয়। ট্রেডাররা এটা জানার পরও বোলিঙ্গার ব্যান্ডের ক্ষেত্রে এই ভুলটা কেন করে? তারা জানেন, কিন্তু ট্রেড নেওয়ার মুহূর্তে মানুষের সাইকোলজি ভিন্নভাবে কাজ করে। একটি মুভমেন্ট ঘটে যাওয়ার পর এই টুলগুলো কেবল সেটিকে কনফার্ম করে। অর্থাৎ এরা নিশ্চিতীকরণ দেয়, আগে থেকে ভবিষ্যৎবাণী করে না। আচ্ছা। স্কুইজ ভাঙার পর প্রাইস যখন ওপরে বা নিচে ছুটতে শুরু করে, ততক্ষণে বড় মুভমেন্টের একটা অংশ কিন্তু হয়ে যায়। তখন রিটেল ট্রেডাররা ফিয়ার অফ মিসিং আউট বা ফোমোতে ভুগে তাড়াহুড়ো করে এন্ট্রি নেন। আর ঠিক এই জায়গাটাতে মারাত্মক ভুলগুলো জন্ম হয়। এখানে বিষয়টা আসলে সবচেয়ে বেশি কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে। আমাদের সোর্সগুলো, বিশেষ করে ইকুইটি এবং উইকিপিডিয়ার ডেটাবেস ঘাঁটলে দেখা যায় ট্রেডারদের প্রথম এবং প্রধান ভুলটা হয় এই বোলিঙ্গা ব্যান্ডের সিগন্যালকে সম্পূর্ণ ভুলভাবে ব্যাখ্যা করা। হ্যাঁ, মিসইন্টারপ্রেট করা। রাইট। সাধারণ একটা ধারণা হলো প্রাইস ওপরের ব্যান্ড স্পর্শ করলেই সবাই ভাবে মার্কেট ওভারবট বা অতিরিক্ত কেনা হয়ে গেছে, সুতরাং এখনই বিক্রি করে দিতে হবে। উল্টো দিকে প্রাইস নিচের ব্যান্ড স্পর্শ করলেই ভাবে মার্কেট ওভারসোল্ড, তাই এখনই কিনতে হবে। এই ওভারবট এবং ওভারসোল্ড তত্ত্বটি বোলিঙ্গা ব্যান্ডের ক্ষেত্রে একটি চরম ভুল এবং বিপজ্জনক ধারণা। সিরিয়াসলি? হ্যাঁ, বোলিঙ্গা ব্যান্ড তৈরিই হয়েছে মার্কেটের ভোলাটিলিটি মাপার জন্য, ভ্যালুয়েশন বা দাম মাপার জন্য নয়। একটি অত্যন্ত শক্তিশালী ট্রেন্ডের সময় প্রাইস বারবার ওপরের বা নিচের ব্যান্ডকে স্পর্শ করতে পারে, এমনকি ব্যান্ডকে ভেঙে অনেকক্ষণ বাইরেও অবস্থান করতে পারে। এই ঘটনাটিকে ট্রেডিংয়ের ভাষায় বলা হয় ওয়াকিং দ্য ব্যান্ড। ওফ, ওয়াকিং দ্য ব্যান্ড শব্দটা বেশ চমৎকার। এটাকে আমি ফর্মুলা 1 রেসিংয়ের একটা রূপক দিয়ে বোঝাতে পারি। দারুণ হবে।
ধরুন রেসট্র্যাকের সীমানা বা বাউন্ডারি লাইন স্পর্শ করে গাড়ি চালানোর কথা। আপনি যখন চরম গতিতে গাড়ি চালাচ্ছেন তখন সীমানা স্পর্শ করার অর্থ এই নয় যে রেস থামাতে হবে। একদম সীমানা ছোঁয়ার মানে এই নয় যে আপনার গাড়ির তেল ফুরিয়ে গেছে বা আপনাকে এখনই গাড়ি উল্টো দিকে ঘোরাতে হবে, বরং এর মানে হল আপনি চরম গতিতে প্রান্ত সীমায় আছেন। চমৎকার উপমা। প্রাইজ উপরের ব্যান্ড ছোঁয়ার মানে হল আপট্রেন্ডটি অত্যন্ত শক্তিশালী, এটি শেষ হয়ে যাওয়ার কোনো গ্যারেন্টি নয়। রেসট্র্যাকের সীমানা ছোঁয়ার বিষয়টা এখানে একদম জুৎসই। সীমানা ছোঁয়া মানেই উল্টো দিকে দৌড়াতে হবে এমন ভাবাটা পোর্টফোলিও ধ্বংস করার জন্য যথেষ্ট। বাপরে। প্রাইস যখন বারবার উপরের ব্যান্ডকে স্পর্শ করে চলতে থাকে তখন যারা অন্ধভাবে ওভারবট ভেবে শর্ট করেন তারা আসলে একটি বিশাল প্রফিটের সুযোগ হাতছাড়া তো করেনি, উল্টে ভয়াবহ লসের সম্মুখীন হন। ব্যান্ডের সীমানা স্পর্শ করা মানে কেবল এটাই নির্দেশ করে যে মার্কেটে মোমেন্টাম অনেক বেশি। তাহলে বলিঙ্গার ব্যান্ড ব্যবহারের ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় বড় ভুলগুলো কি কি? মহর্ষাম এবং ট্রেডিসিটির বিশ্লেষণে দেখা যায় দ্বিতীয় বড় ভুলটি হল মার্কেট কনটেক্সট সম্পূর্ণ এড়িয়ে যাওয়া। কনটেক্সট খুব জরুরি। আর তৃতীয়টি হল অন্ধের মতো কেবল বলিঙ্গার ব্যান্ডের ওপর নির্ভরশীল হওয়া, যাকে তারা সরাসরি এ রেসিপি ফর ডিজাস্টার বলে আখ্যায়িত করেছে। আমরা যদি বিষয়টিকে একটু বৃহত্তর প্রেক্ষাপটে দেখি তাহলে বুঝতে পারব মার্কেট কনটেক্সট বা বর্তমান বাজারের অবস্থা বোঝাটা কতটা জরুরি। রাইট। একটি রেঞ্জ বাউন্ড মার্কেট যেখানে প্রাইস একটি নির্দিষ্ট সীমার মধ্যে বারবার ওঠানামা করে, সেখানে বলিঙ্গার ব্যান্ডের সীমানা ব্রেকআউট একরকম অর্থ বহন করে। সেখানে হয়তো প্রাইস ওপরের ব্যান্ড ছুঁয়ে আবার নিচে ফিরে আসতে পারে। মানে একটা বক্সের ভেতরে ঘুরপাক খাচ্ছে। ঠিক। কিন্তু একটি ট্রেন্ডিং মার্কেট যা স্পষ্টভাবে ওপরের দিকে বা নিচের দিকে ছুটছে, সেখানে ব্রেকআউটের অর্থ সম্পূর্ণ ভিন্ন। বৃহত্তর ট্রেন্ড কোন দিকে, সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায়, এগুলো না বুঝে শুধু ব্যান্ড ব্রেকআউট দেখে ট্রেড করাটা অত্যন্ত অপরিণত সিদ্ধান্ত। আর তৃতীয় ভুলটার ব্যাপারে তো বলাই হচ্ছে যে একটিমাত্র ইন্ডিকেটরের উপর পুরো ভরসা করা যাবে না। কারণ শুধু ব্যান্ড স্পর্শ করার সাথে সাথেই রিয়্যাক্ট করাটা কোনোভাবেই উচিত নয়। প্রফেশনাল ট্রেডাররা এই ভুল করেন না। তাদের উচিত একটু অপেক্ষা করা এবং চার্টের নির্দিষ্ট কিছু প্রাইস অ্যাকশন প্যাটার্ন খোঁজা। কি ধরনের প্যাটার্ন? যেমন ধরুন ব্যান্ডের কাছে প্রাইস এলে ডাবল বটম, যেখানে প্রাইস দুইবার একই লেভেলের নিচে নেমে সাপোর্ট নেয় এবং ডাব্লিউ আকৃতি তৈরি করে, কিংবা ক্লাসিক এম টপ, যেটি ইংরাজি এম অক্ষরের মতো দেখতে এবং ট্রেন্ড পরিবর্তনের শক্তিশালী ইঙ্গিত দেয়। আচ্ছা, মানে শুধু লাইন ছুলেই ঝাঁপিয়ে পড়া যাবে না? একদম না। 3 pushes to high এর মতো প্যাটার্ন নিশ্চিত হওয়ার পরেই কেবল রিভার্সাল ট্রেডের সিদ্ধান্তে আসা উচিত। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে কোনো একটি টুল বা ইন্ডিকেটর কখনোই স্বয়ংসম্পূর্ণ নয়। ভুলগুলো তো জানলাম, এবার তাহলে সঠিক সমাধানের দিকে যাওয়া যাক। হ্যাঁ, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সোর্সগুলোতে একটি পারফেক্ট কম্বো বা আদর্শ সমন্বয়ের কথা বেশ জোর দিয়ে বলা হয়েছে। সেখানে বলা হচ্ছে গোল্ডেন রুল হল সর্বোচ্চ 2 থেকে 3টি ইন্ডিকেটর ব্যবহার করা, আর এগুলো অবশ্যই ভিন্ন ভিন্ন ক্যাটেগরি থেকে আসতে হবে যাতে ওই ইন্ডিকেটর রিডান্ডেন্সির ফাঁদে না পড়তে হয়। গাণিতিকভাবে একে অপরের পরিপূরক টুল ব্যবহার করাটাই আসল কৌশল। যেমন ধরুন বলিঞ্জার ব্যান্ড হল একটি ল্যাগিং এবং ভলাটিলিটি ইন্ডিকেটর। এটিকে যদি কার্যকরভাবে ব্যবহার করতে হয় তবে এর সাথে একটি লিডিং মোমেন্টাম ইন্ডিকেটর মেলাতে হবে। যেমন আরএসআই বা এমএসিটি। রাইট, আরএসআই বা এমএসিটি হতে পারে এর চমৎকার উদাহরণ। এই ধরনের সমন্বয় ট্রেডারকে একটি সম্পূর্ণ চিত্র দেখতে সাহায্য করে। এই সমন্বয়ের দুটি খুব নির্দিষ্ট কৌশল বা স্ট্র্যাটেজির উদাহরণ আমাদের সোর্সগুলো থেকে পাওয়া গেছে। প্রথমটি হল বিবি আরএসআই স্ট্র্যাটেজি, বিবি প্লাস আরএসআই স্ট্র্যাটেজি। এটি আসলে মেকানিক্যালি কিভাবে কাজ করে? এই স্ট্র্যাটেজিতে আমরা মূলত ভোলাটিলিটি এবং মোমেন্টামকে একসাথে কাজে লাগাই। প্রথমে আমাদের অপেক্ষা করতে হবে কখন আরএসআই ওভারবট বা ওভারসোল্ড অবস্থায় পৌঁছায়, মানে গাণিতিক স্কেলের 70-এর ওপরে বা 30-এর নিচে যায়। একই সাথে খেয়াল করতে হবে যে প্রাইস বলিঞ্জার ব্যান্ডের সীমানা ভেঙে বাইরে চলে গেছে কিনা। কিন্তু এখানেই কৌশলটার আসল টুইস্ট। আচ্ছা, এই দুটি শর্ত যখন একসাথে পূরণ হবে তখন আমরা সাথে সাথে ট্রেড নেব না, কারণ আমরা আগেই জেনেছি যে ট্রেন্ড শক্তিশালী হলে প্রাইস ব্যান্ডের বাইরেই থাকতে পারে। তাই আমরা অপেক্ষা করব কখন প্রাইস ঘুরে এসে মাঝখানের মুভিং অ্যাভারেজ বা মিডল বিবি লাইনটিকে ক্রস করে। ও আচ্ছা, তার মানে
প্রাইস যখন আবার 20 দিনের মুভিং অ্যাভারেজকে ভেদ করে ভেতরের দিকে চলে আসবে তখনই বুঝতে হবে মোমেন্টাম শেষ হয়ে গেছে এবং ট্রেন্ড আসলেই ঘুরছে। ঠিক, যখনই ক্রসটা হবে তখন সেটি একটি অত্যন্ত শক্তিশালী এবং নিশ্চিত এন্ট্রি সিগন্যাল হিসাবে কাজ করবে। কারণ তখন আমরা মোমেন্টামের দুর্বলতা আর ভোলাটিলিটির সংকোচন দুটোই একসাথে কনফার্ম করতে পারছি। দারুণ একটি মেকানিজম। আর দ্বিতীয় কৌশলটি হল BBMA বা বলিঙ্গার ব্যান্ডস প্লাস মুভিং অ্যাভারেজ। এটি তো আরও বেশি ব্যবহৃত হয়। এখানে বলিঙ্গার ব্যান্ডের 20 দিনের সিম্পল মুভিং অ্যাভারেজের সাথে একটি 50 পিরিয়ড এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ বা 50 EMA যুক্ত করা হয়। আমার প্রশ্ন হল, এখানে সাধারণ SM এর বাদ দিয়ে হঠাৎ EMA কেন ব্যবহার করা হচ্ছে? এর গাণিতিক কারণটা বেশ চমৎকার। মানে SMA বা সিম্পল মুভিং অ্যাভারেজ অতীত ডেটা সবগুলোকে সমান গুরুত্ব দেয়, কিন্তু EMA বা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ সাম্প্রতিক বা একদম লেটেস্ট প্রাইস ডেটাকে বেশি গুরুত্ব দেয়। আচ্ছা, মানে এটা অনেক বেশি ফাস্ট রিয়্যাক্ট করে। একদম। ফলে এটি মার্কেটের বর্তমান অবস্থার প্রতি অনেক বেশি সেন্সিটিভ বা সংবেদনশীল। এই স্ট্র্যাটেজিতে নিয়মটা হলো, যখন এই ফাস্ট রিয়্যাক্টিং 50 EMA বলি, বলিঞ্জার ব্যান্ডের মাঝখানের লাইনটিকে নিচের দিক থেকে উপরের দিকে ক্রস করে, তখন সেটি একটি স্পষ্ট আপট্রেন্ড বা কেনার সিগন্যাল। আর ওপর থেকে নিচে ক্রস করলে সেল সিগন্যাল। রাইট। এখানে একটি সংবেদনশীল মুভিং অ্যাভারেজ আর একটি ধীরগতির মুভিং অ্যাভারেজকে ক্রস করে দীর্ঘমেয়াদী ট্রেন্ডের শক্তি নিশ্চিত করছে। এই বিষয়গুলো শুনে একটা জিনিস খুব পরিষ্কার হলো, ইন্ডিকেটরগুলো একে অপরের কথার প্রতিধ্বনি করবে না, বরং তারা একে অপরের পরিপূরক হবে। যেমন একটি ইন্ডিকেটর যদি বলে মার্কেটে এখন প্রচুর অস্থিরতা, তখন অন্যটি যেন বলে হ্যাঁ, অস্থিরতা আছে এবং মোমেন্টামও এই নির্দিষ্ট দিকে যাচ্ছে। হ্যাঁ, অন্ধভাবে কোনো একটি সিগন্যাল না মেনে একাধিক দিক থেকে গাণিতিক নিশ্চিত হওয়াটাই আসলে প্রফেশনাল কৌশল। একদম। তবে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। আমরা এতক্ষণ যত চার্ট বা ইন্ডিকেটর নিয়ে কথা বললাম, এগুলো সবই টেকনিক্যাল অ্যানালিসিসের অংশ। এই টুলগুলো মূলত দামের ওঠানামা ট্র্যাক করে। কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিসিস এবং বিশেষ করে ভলিউম কনফার্মেশন ছাড়া এইসব গাণিতিক কৌশলই তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। ভলিউম বা লেনদেনের পরিমাণের ব্যাপারটা অনেক সোর্সই খুব জোর দিয়ে বলেছে, কারণ শুধু দাম বাড়লেই তো হবে না, সেই দাম বাড়ার পেছনে মানুষের অংশগ্রহণ কতটা সেটাও তো দেখতে হবে। ঠিক, ভলিউম হলো মার্কেটের আসল ফিউয়েল বা জ্বালানি। প্রাইস যদি বাড়ে কিন্তু ভলিউম না থাকে, তার মানে সেই বাড়ার কোনো প্রাতিষ্ঠানিক ভিত্তি নেই। সোর্সগুলোতে OBV বা অন ব্যালেন্স ভলিউমের কথা বারবার উল্লেখ করা হয়েছে। OBV। রাইট। প্রাইস যখন রেঞ্জ বাউন্ড বা বোলিঙ্গার স্কুইজের মধ্যে শান্ত থাকে, কিন্তু OBV যদি ধীরে ধীরে বাড়তে থাকে, তবে বুঝতে হবে মার্কেটের স্মার্ট মানি বা বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নীরবে শেয়ার সংগ্রহ বা অ্যাকিউমুলেশন করছে। রাইট। এই ভলিউম কনফার্মেশন ছাড়া শুধু বোলিঙ্গার ব্যান্ড বা RSI দেখে ট্রেড করাটা অনেকটা চোখ বন্ধ করে ব্যস্ত হাইওয়ে পার হওয়ার মতো বিপজ্জনক। তাহলে এই সব কিছুর প্রকৃত অর্থ কি দাঁড়াচ্ছে? আজকের এই সম্পূর্ণ আলোচনার নির্যাস যদি আমরা টেনে আনি, তাহলে বলা যায় ইন্ডিকেটর কোনো জাদুর স্ফটিক নয় যা রাতারাতি কাউকে ধনী বানিয়ে দেবে। একদমই না। বলিঙ্গার ব্যান্ড মার্কেটের অস্থিরতা মাপতে দারুণ একটি টুল। এর গাণিতিক ভিত্তি অত্যন্ত মজবুত, কিন্তু প্রাইস ওপরের বা নিচের ব্যান্ড ছুলেই অন্ধের মতো ওভারবট বা ওভারসোল্ড ভেবে কেনাবেচা করাটা চরম বোকামি, যা কিনা ট্রেডারদের 1 নম্বর ভুল। হ্যাঁ, এটা থেকে বাঁচতে হবে। মার্কেট কনটেক্সট বুঝতে হবে, ট্রেন্ডের দিকে খেয়াল রাখতে হবে, আর সবচেয়ে বড় কথা, একই রকম ইন্ডিকেটরের ওভারলোড পরিহার করে ভিন্ন ভিন্ন ক্যাটেগরির 2-3টি ইন্ডিকেটরের সঠিক সমন্বয়, যেমন বোলিঙ্গার ব্যান্ডের সাথে RSI বা 50 EMA মেটানো, হল সফলতার আসল চাবিকাঠি। যিনি শুনছেন তার কষ্টার্জিত মূলধনকে বাঁচিয়ে রাখার জন্য এই জ্ঞান এবং শৃঙ্খলার কোনো বিকল্প নেই। ঠিক বলেছেন। ইন্ডিকেটরগুলো হলো সিদ্ধান্ত নেওয়ার গাণিতিক সহায়ক টুল মাত্র। সঠিক রিস্ক ম্যানেজমেন্ট, ক্যাপিটাল অ্যালোকেশন এবং মার্কেট অ্যানালিসিস ছাড়া এই টুলগুলোর কোনো বাস্তব মূল্য নেই। আজ আমরা ইন্ডিকেটরগুলোর পেছনের বিজ্ঞান, এর মেকানিজম এবং ট্রেডারদের মনস্তাত্ত্বিক ভুলগুলো নিয়ে অনেকগুলো ডেটা পয়েন্ট বিশ্লেষণ করলাম। কিন্তু বিদায় নেওয়ার আগে এমন একটি চিন্তা উস্কে দিতে চাই, যা আজকের সোর্সগুলোর বিভিন্ন তথ্য থেকে অবধারিতভাবে উঠে আসে। বলুন।
আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা অ্যালগরিদমিক ট্রেডিং, হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং এবং এআই বটগুলোর অভাবনীয় উত্থান দেখছি, তখন একটি বড় প্রশ্ন সামনে চলে আসে। এই যন্ত্রগুলো মিলি সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে হাজার হাজার ইন্ডিকেটর, ভলিউম, ব্যান্ডের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্ক্যান করে সম্পূর্ণ ইমোশনলেস, নির্ভুল সিদ্ধান্ত নিতে পারে। রাইট, ওদের তো কোনো ইমোশন নেই। তো এমন একটি অত্যাধুনিক এবং যন্ত্রনির্ভর বিশ্বে ভবিষ্যতে কি মানুষের পক্ষে কেবল চোখের দেখায় চার্ট প্যাটার্ন, মানে সেই ক্লাসিক টপ বা ডাবল বটম এবং বুলিঙ্গার ব্যান্ডের মতো ভিজুয়াল টুলস ব্যবহার করে মার্কেটে টিকে থাকা সম্ভব হবে? গভীর একটা প্রশ্ন। সেই রেস্ট্র্যাকিস সীমানায় যখন যন্ত্রেরা আলোর বেগে নিখুঁত ক্যালকুলেশনে গাড়ি চালাচ্ছে, তখন মানুষের এই কম্পাস বা ম্যানুয়াল জিপিএস কি আদৌ কোনো কাজে আসবে? নাকি ট্রেডিংয়ের ভবিষ্যৎ পুরোপুরি যন্ত্রের শীতল গাণিতিক মস্তিষ্কের হাতে চলে যাচ্ছে? এই প্রশ্নটি রইল সবার ভাবনার খোরাক হিসেবে। আজকের এই বিশ্লেষণমূলক আলোচনাটি ট্রেডিংয়ের মনস্তত্ত্ব ও টেকনিক্যাল চিন্তাধারায় নতুন কোনো মাত্রা যোগ করল কিনা তা ভেবে দেখার বিষয়। কথা হবে আগামী আয়োজনে।